গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বৃষ্টি পড়ার পর ফুলটা কেমন হয়েছে দেখো। সকালে ছাদে এলাম, দেখছি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বৃষ্টি ছিটাফোঁটা বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 6টা। আমি আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমার মন খুব ভালো লাগছে, কারণ আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল ওঠা মাত্রই আমার বাচ্চার খিদে পেয়ে গেছে। আমার বাচ্চা রাত্রেবেলা কোনো দিন খায়, কোনো দিন না খেয়ে শুয়ে পড়ে। আমার মতন হয়েছে আমার বাচ্চা। সেই জন্য ঘুম থেকে উঠে কখন মা খেতে দেবে সেই আশায় ও বসে থাকে। তো ও দাদার কাছ থেকে, ও দাদার সঙ্গে ও ঘুমায়। ও দাদা ওকে, ও যখন ভোরবেলায় উঠে ক্যাইকুই করে তখন ও দাদা ওকে ছেড়ে দেয়। তো তখনই ও উঠে বেরিয়ে যায়। সেটা 4:30টাও হয়, 5টাও হয়, 5:30টাও হয়। তারপরে যখন আমি সকালে উঠি, ঘুম থেকে উঠে দেখি সোফায়ও বসে আছে। ওকে আগে খাবার দিতে হবে, তারপর আমি যেতে পারবো। ওকে খাবার দিয়ে তারপরে আমি বাথরুম গেলাম। এখন আমি ব্রাশ করছি। তোমরা সবাই মানে কখন ঘুম থেকে ওঠো কমেন্টে জানিও। আমি সকাল সকাল উঠতে পারলে আমি খুব খুশি হই, যেন মনে হয় আস্তে ধীরে সুস্থে অনেক কাজ করতে পারবো। মুখ টুক ধুয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে সব জামা কাপড় ধুয়ে নিলাম। সকাল সকাল সব জামা কাপড় ধুয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনিই মেঘলা, বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদের দেখা নেই। রোদের দেখা নেই গো, রোদের দেখা নেই। আমাদের এখানে বিগত আমি 7 দিন রোদের দেখা পাইনি। যখন রোদ উঠবে তখন মানুষ পালানোর পথ পাবে না, কতক্ষণে মানুষ ঘরে ঢুকবে এরকম অবস্থা হবে। আর এখন এমন হয়েছে, সে কতদিন রোদ পায়নি মানুষ বুঝতে পারছে না। যাক, জামা কাপড় হাওয়া দিচ্ছে, শুকিয়ে গেছে। বৃষ্টিটা এখন ফিসফিস করে হচ্ছে, কিন্তু খুব জোরে হয়নি। বৃষ্টি জোরে হলে তাহলেই সমস্যা, জামা কাপড় মেলার জায়গা নেই। আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, আমার ছেলে উঠে গেছে। আমার ছেলে ঘুমাচ্ছিল, সকালে আমি ছাদে গেছি 6টার সময়, 6:30টার সময়। তখন আমার ছেলেরও এসি চলছে। আমি আবার ফোন করে বলছি, বাবু এসি বন্ধ কর। ও বলছে আমি ঘুমিয়ে গেছি। হতেই পারে, ঘুমিয়ে যেতেই পারে। তো ও এসিটা বন্ধ করলো, দিয়ে খানিকক্ষণ পর এসে আমি ওকে ডাকলাম, ও উঠলো। আমি ওপরে কাজকর্ম সেরে এসে তারপর ঘর দোর ঝাঁট দিয়ে মুছতে শুরু করলাম। নিত্যদিনের একই কাজ, তাই রুটিনটা ঠিকঠাক সাজিয়ে নিলেই দিনটা বেশ সুন্দর কাটে। ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করে লাভ নেই। ও তো সারাদিন কাজেই থাকবে, আমরা তো বাড়িতে থাকবো, কাজের সাথে সাথে রেস্ট নিতেও পারবো। যাই হোক, বারান্দাগুলো আমি সকালে এই ওপরগুলোও মুছে নিই, কারণ আমাদের বিড়াল আছে, তো বিড়ালে এদিক ওদিক ঘোরে খায় যাই করে। তো ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিলেই আমার শান্তি। রান্নাঘরে চলে যাব। আমার নিজের ঠিকানা সেই রান্নাঘরটা মেয়েদের একটা নিজস্ব জায়গা, যেখানে কারুর খবরদারি চলবে না, তাই তো? যেখানে আমরা যেটা করব সেটাই ঠিক। ঘরের মধ্যে একদম খবরদারি নয়, রান্নাঘরে। তারপর চলে এসেছি চা করতে। তো নিজেকে একটু চুলটা আঁচড়ে নিলে, ড্রেসটা চেঞ্জ করে নিলে এটাই মনে হয় বেশ সুন্দর লাগছে। তো বসে পড়লাম চা নিয়ে, একটা মেজাজটা ঠিক করার জন্য। আর জামাটাই দেখছো, মাথায় কালার করতে গিয়ে জামাটায় কালার পড়ে গেছে। তারপরে জামাটা এমন অবস্থা হয়েছে, যা হচ্ছে হোক, পড়া নিয়ে কথা। গরিবের মেয়ে, গরিবের বউ, তো এই নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি বড়লোক হতেও চাই না, যেন দিনের শুরুতে দুটো খেতে পাই, সারাদিন যেন দুটো খেয়ে মেখে কেটে যায়, এটাই শান্তি। জীবনে যেন টুকটুক করে চলে যায়। বড়লোক হতে চাই না, বড়লোকের সঙ্গে সম্পর্কও রাখতে চাই না, বড়লোকদের সঙ্গে মিশতেও চাই না। বড়লোক আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকাই ভালো। আমি গরিবের মতো থাকতে চাই। নিজের দুনিয়ায় আমি বেশ আছি। এই ভিডিও করা নিয়ে, লাইভ করা নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে গেছি, এখন আর সময় পাই না। শর্ট ভিডিও, এমনি ভিডিও, সংসারের কাজ। সকালবেলায় 6:30 থেকে আমি যদি কাজ শুরু করি, আমার সমস্ত কাজ সেরে স্নান করতে আমার 12টা বেজে যায়। এদিকে হচ্ছে টমাটম দিয়ে আলু চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে। এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়ে পোস্তটা বাটতে চলে এলাম। আজকে ছেলে স্কুলে যাবে, কারণ ও কম্পিউটারে প্র্যাকটিক্যাল আছে, ওর জন্য প্র্যাকটিক্যালটা যাবে আজকে। ওর যেদিন স্কুল যাবে সেদিন 9টা থেকে ব্যস্ত করে দেয়। 9টার সময় ওকে জল গরম করে দিয়েছি। 9টা নয়, 9:30টায় চান করে নিয়েছে। ও মুড়ি খেয়ে যাবে, দুপুরে এসে ভাত খাবে। তো যাই হোক, ও বললো যে মা আজ প্রত্যেক বৃহস্পতিবারে ও স্কুলে যায়। আগের বৃহস্পতিবারে গিয়েও স্যার ছিল না, প্র্যাকটিক্যালটা হয়নি। তো যাই হোক, এবার পোস্তটা আমি বেটে নিলাম। ছিলে মশলা বাড়লে খেতে খুব ভালো লাগে। এবার ছেলেকে নিয়ে বসে পড়েছি। ছেলে স্নান হয়ে গেছে, আমাকে বললো খেতে দিয়ে দাও। আমি খাইয়ে দিলাম বেগনি, আলু চচ্চড়ি, মুড়ি। ওকে দুটো খাইয়ে দিলি, ও খেয়ে চলে যাবে। তারপর তো আমার সারাদিন কাজ থাকলো। কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে। তাড়াতাড়ি করছি, মনে করেছিলাম ফ্রিজে ডাল আছে, পরে দেখছি ডাল নেই। আর এদিকে আমার সোনা বসে আছে আমার কাছে, আমার শাশুড়ি মা আদর করছে। কড়াই তেল বসিয়ে দিয়েছি, ওখানে দেবো উচ্ছে, পেঁয়াজ, আলু ভাজা, আর পেঁপে দিয়ে মুগের ডাল, আলু পোস্ত, আর ডিম সেদ্ধ, মাছের ঝাল। এই আজকে রান্না বান্না।
তাও ছেলে খেতে বসে বলছে মাছ ভাল লাগে না, আলু পোস্ত, ওর একটু বেশ মাংস টাংস হলে ভালো লাগে। আর দাদা স্কুলে যাচ্ছে, ও আর আমি এগিয়ে দিচ্ছি। এই দেখো দাদা যাচ্ছে, ও দেখছে, উঁকি মেরে দেখা হয়ে গেল। ছেলে স্কুলে চলে গেল। ছেলে স্কুলে চলে যাওয়ার পর মনে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা, কেউ নেই। আমার শাশুড়ি কিন্তু নিচের তলায় আছে, আমার হাজব্যান্ড তো রোজই কাজে যায়, কিন্তু আমার ছেলে থাকে তো আমার সঙ্গে বক বক করে, পায়ে পায়ে ঘুরে ঝগড়া করি, মারামারি করি। তারপরেও ও থাকলে আমার সময়টা কেটে যায়। আজকে মনের মতো করে মুড়ি মেখেছি। আজকে মনে মানে ইচ্ছে মতন করে মেখেছি, যাতে আমি নিজের মতো খেতে পারি। প্রত্যেক দিন আমি আর আমার ছেলে একসাথে খাই, আমার মনের মতো করে মুড়ি মাখতে পারি না, কারণ ওর মনের মতো করে মাখতে হয়। ও তো আমার সাথে খাবে। আমি শসা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, আর বেগনি আর পেঁয়াজি একসাথে জব্দা করে মেখে নিয়েছি। তারপর খেলাম, মনের ইচ্ছা মতন খেলাম। আমার হাজব্যান্ড এইমাত্র বেরিয়ে গেল, এখন বাজে 11:10। খেয়ে দিয়ে সব ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে নিয়ে তারপরে এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছবো। রান্নাঘরটা রান্না করার পর মনে হচ্ছে এখানে মানুষ বাস করে না। সবারই তাই হয়, প্রত্যেকটা মেয়েই জানে যে রান্না করার পর রান্নাঘরটার কী অবস্থা হয়। পরিপাটি সব কিছু দেখতে ভালো লাগে, কিন্তু পরিপাটি করতে কষ্ট হয়। তো চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে, কিচেন ক্লিন। তো আমি চলে এলাম একটু সার্ফ নিয়ে, একটু আমার সেই মিনি বালতিটা নিয়ে আর নেতাটা নিয়ে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা ওপরটা নিচেটা সব পরিষ্কার করে নিয়ে তারপরে একটু গরম জল করব, তারপরে আমি স্নানে যাব, কারণ আজকের আবহাওয়াটা ভীষণই খারাপ। আর যদি ঠান্ডা জলে চান করি আমার ঠান্ডাও লেগে যাবে, তারপরে আবার আমার কোমরে যন্ত্রণাও বেড়ে যাবে। আর দুদিন মাথায় তেল দিইনি, তাই জন্য বেশ শান্তি লাগছিল না, ভীষণ গরম করছিল। চুলে শ্যাম্পু করা থাকলে আমার ভীষণ গরম করে। তারপর চুলটা আগেই তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিয়েছি, কারণ আমি স্নান করতে যাওয়ার অনেক আগেই তেল দিই। আমি বেশিরভাগ রাত্রেবেলায় মাথায় তেল দিই, আজ তো তবু চান করার আগে দিয়েছি। আর করেছি বেগনির বেসন টপ টপ করে পড়েছে আমার ওভেনে, তাই সাঁড়াশি দিয়ে ওটাকে পরিষ্কার করে নিলাম, কারণ মুছবো এবার। ওভেন, গ্যাসের জায়গা, জানলা সব মুছে পরিষ্কার করে, বাসন কোসন গুছিয়ে সমস্ত কিছু করে তারপর স্নান করতে যাবো। স্নান করে স্যার কোনো কাজ করতে ভালো লাগে না। তোমাদেরও কি এরকম হয় কি আর জানি না, আমার কিন্তু এরকম হয়, মনে হয় সব করে নিয়ে বসবো আর আমি কিচ্ছু করব না। একবারে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে ভাত খাবো। 1 ঘন্টা রেস্ট নিই না, 12:30 থেকে আমি লাইভে আসি, সেই জন্য 12:30 পর্যন্ত। 12টায় যখন চান করে বেরোলাম তখন 12:10। তারপর নিচে গেলাম একবার ঠাকুরের কাছে দর্শন করতে, শাশুড়ি মায়ের চোখে ড্রপ দেওয়া ছিল, ড্রপ দিলাম। তো এইগুলো করতে হবে, কাজ তো সবই করতে হবে, এটা কোনো ব্যাপার না। আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে বেশ ভালো লাগে দেখতে। আর রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে থাকলে একদম ভালো লাগে না। আর রান্নার পর রান্নার জায়গা পরিষ্কার করতে হয়। রান্নাঘরেই মা লক্ষ্মীর বাস, আমরা সারাদিন এখানেই খাবার তৈরি হয়, আমরা খেতে পাই। মা লক্ষ্মীর যে খাবারের যোগান দেয়, সারাদিন পেটের ভাত যোগায়, সেইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হবে না। রান্নাঘর খুব পবিত্র জায়গা, যেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাঘর নয়, গোটা বাড়ি পরিষ্কার রাখার জন্য। তবে এটা তো হোটেল না, এটা বাড়ি, নোংরা হবে, পরিষ্কারও করতে হবে। যাই হোক, তার সঙ্গে এখন আমার ছেলে আমাকে হেল্প করে, অসুবিধা হয় না। তো এবার সার্ফের জলটা ফেলে দিয়ে পরিষ্কার একটু জল নিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে জানলাটা আবার মুছে নিলাম, দেয়ালগুলো আবার মুছে নিলাম। এরকম রোজই করে নিলে না খুব একটা তেলচিটে পড়ে না, খুব একটা নোংরা হয় না। প্রত্যেক দিন হঠাৎ করে একদিন করতে গেলে না ভীষণ পরিশ্রম হয়ে যায়। সেই জন্য আমি রেগুলার করে নিই, কোনো অসুবিধা হয় না। তো মুছে নিলাম। রাত্রেবেলায় যদি অল্প করে মুছে নিই তাহলেই হয়ে যায়। কেউ ডাকছে মনে হলো, দেখলাম কেউ ডাকছে না, যেহেতু নিচে শাশুড়ি মা আছে আর আমার রান্নাঘরে ফ্যান চলছে। রান্নাঘরে ফ্যান চললে কিচ্ছু শোনা যায় না, কিচ্ছু না। তো সেই জন্য আমি দেখলাম কেউ ডাকছে কিনা, কেউ ডাকছে না। মাও আবার আমাকে জিজ্ঞেস করছে, তুই কি আমাকে ডাকছিস? আমি বলছি না। তো শাশুড়ি মা ওপরে, নিচে, আমি ওপরে। কিছুদিনের মধ্যে ইচ্ছা আছে আমিও নিচে চলে যাওয়ার, কারণ ওপরে থাকতে আমার একটুও ভালো লাগে না, মানুষজনের মুখ দেখতে পাই না। আমাদের নিচের ঘরগুলো প্লাস্টার হয়ে পড়ে আছে, রং হয়ে গেলেই আমি ছোটো ঘরটাই চলে যাব। এই বাড়িতে 4 জনের 4টে ঘর, ওপরে 2টো ঘর, একটা বড় ঘরটা আমার হাজব্যান্ডের, ছোটো ঘরটা আমার ছেলের, নিচে এই বড় ঘরটা আমার শাশুড়ির। আর নেওয়ার মতন কেউ নেই, ছোটো ঘরটা পড়ে আছে। তাই আমি বলেছি যে ছোটো ঘরটা আমাকে দিতে, আমি বিড়ালগুলো নিয়ে নিজের মতো করে থাকবো আমার জিনিসপত্র থাকবে, ওটা শুধুই আমার ঘর, আমার জিনিসপত্র আমার মতন সাজিয়ে গুছিয়ে রাখবো। আমার ছেলে যেমন ছোটো ঘরটা ওর মতো করে রাখে, আর বড় ঘরটা আমার বরের মতন করে রেখে দেয়, ওষুধপত্র জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। যদিও আমার পছন্দ হয় না, আমি যদি ওগুলো পরিষ্কার করতে যাই রেগে যাবে। তো যার পার্সোনাল ঘর হওয়া ভালো। তো আমি বলেছি যে তোমরা যখন কেউ নিচ্ছ না, ওটা যখন পড়ে আছে ওটা আমাকে দিয়ে দাও। আমি একটা
খাট, একটা আলমারি আর ঘর নিয়ে নেবো। আমার 2টো বিড়াল, আমি থেকে যাব। তো যাই হোক, সকালবেলায় আর বারান্দাটা এখনও ধরেনি। বারান্দাটা যেদিন কমপ্লিট হবে সেদিনকে বারান্দার রান্নার জায়গাটাও বারান্দায় করে নেবো। আমার ইচ্ছা আছে নিচেই থাকার, ওপরে থাকতে একদম ভালো লাগে না। ছেলে যখন চলে যায় না তখন একদম ভালো লাগে না, মনে হয় বাড়িটা ফাঁকা, নিচে কেউ ডাকছে কিনা, কেউ আসছে কিনা, এগুলো খুব প্রবলেম হয়। ওপরতলায় যখন ছিল না তখন নিচেতলায় থাকতাম, তখন ভাবতাম কবে ওপর হবে। আবার যখন ওপরতলা হলো তখন ভাবি নিচেই থাকলেই ভালো হতো, নিচেটাই ভালো। আমরা মানুষ কোনো কিছুতেই খুশি হতে পারি না। যখন যেটা পাই তখন সেটা সন্তুষ্ট হতেও পারি না। যখন যেটা থাকে না তখন সেটা নিয়েই বারবার দুঃখ করতে থাকি যে এটা নেই, এটা নেই। যখন আমার রান্নাঘরটা ছিল না তখন কিন্তু খুব দুঃখ করতাম যে রান্নাঘরটা কবে ঠিকঠাক হবে। হয়ে যাওয়ার পর যদিও আমি যত্ন করে রাখি, তবুও মনে হতো যে কবে হবে, কবে হবে। হয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে কবে নিচে যাব। আমার হাজব্যান্ড বলছে তুমি যদি নিচেই চলে যাবে তাহলে আমাকে বলতে পারতে, আমি নিচেটাই কমপ্লিট করে দিতাম, রান্নাঘরটা এত সুন্দর করে করতাম না। তাই বললে হয়? রান্নাঘরটা সুন্দর করে না করলে হয়? ইচ্ছা আছে এই রান্নাঘরটা নিরামিষ রান্নাঘর করে নেওয়ার, কারণ আমাদের বাড়িতে ঠাকুর আছে। ঠাকুরের জন্য একটা পার্সোনাল রান্নাঘর, যেখানে ঠাকুরের ভোগ হবে, আমরা নিরামিষ দিনে রান্নাবান্না করে খাবো। একটা অন্য ওভেন কেনার ইচ্ছা আছে। নিচের রান্নার জায়গাটা কমপ্লিট হয়ে গেলেই আমরা উপরে একটা অন্য ওভেন নিয়ে রান্নাঘরটা পুরো মানে নতুন করে আবার করে নেবো, রং টং করে পরিষ্কার করে নেবো, যাতে এটা নিরামিষ রান্নাঘর হয়ে যায়। সব কিছুই মানে ঠাকুরেরই থাকবে, ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের ভোগ, ঠাকুরের পুজোর দিনে খাওয়া, সব কিছু ওরকম হবে। অনেক বাড়িতেই আমি দেখেছি একটা আঁশের রান্নাঘর, একটা নিরামিষ রান্নাঘর। আর যেহেতু আমার কোমরের প্রবলেম, এই ওপর নিচ করে রান্না করতে আমার খুবই কষ্ট হয়। একবার কি যাতায়াত বলো, 100 বার করে যাতায়াত। এক জায়গায় রান্না, এক জায়গায় কাজ হয়। আর এই করতে করতে আমি বেসিনটাও পরিষ্কার করে নিলাম, সমস্ত কিছু ধুয়ে নিলাম। গ্যাসের ঝিক, তলার থালা, তারপরে জলের বালতি, বাসন কোসন, তারপরে আমাদের বেসিন, সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এবার বাথরুমে ঢুকে যাব নিজেকে পরিষ্কার করতে, কারণ সারাদিন পরিষ্কার করছি গোটা বাড়ি, ছাদ। আগের থেকে আমি বেশি নিজেকে সংসারে জড়িয়ে নিয়েছি, ব্যস্ত করে নিয়েছি, যাতে কাজ করতে করতেই আমার সময় কেটে যায়। গাছ, বিড়াল, সংসার, ঘরবাড়ি, এই নিয়েই আমি ব্যস্ত হয়ে গেছি। কে কী বললো, কে কী ভাবলো, আমাকে নিয়ে কে সমালোচনা করলো, কে কী করলো না, কিচ্ছু যায় আসে না আমার। এখন আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো পরিষ্কার করার পর দেখতে কেমন লাগছে দেখো। এটা আমার মানি প্ল্যান্ট গাছ, এটা আমার কয়েন প্ল্যান্ট গাছ। তো পরিষ্কার করার পর সব কিছুই সুন্দর লাগে। যেমন মানে রান্না তো এখনও ধরো খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য বাসনগুলো রয়ে গেছে। ওপরটা পরিষ্কার করে নেওয়ার পর নিচেটা যে বসে আমি মুছবো সেই ক্ষমতা আমার নেই, কারণ আমার কোমরে যন্ত্রণা, তাই আমি লাঠি দিয়েই মুছি। তো রান্নাঘরটা আগে কিন্তু আমি বসেই মুছতাম কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু এখন আর পারি না, কেন পারি না জানি না। সব কিছু সরিয়ে নড়িয়ে মুছে নিলাম। সকালে যে ঝাঁট দিয়েছি কেউ বলবে না যে সকালে ঝাঁট দিয়েছি। ঝাঁট দিয়ে নেওয়ার পরও কত রান্না করতে করতে জিনিস পড়েছে, সেগুলো আবার মানে করছি, সরিয়ে নিয়ে যাচ্ছি। এই যে পরিষ্কার করতে করতে একদিকে পরিষ্কার করি, একদিকে নোংরা হয়, এই রোজকার ঘটনা জানো। এই যে বাড়িঘর এত সুন্দর করে পরিষ্কার করছি, সারাদিন কি পরিষ্কার থাকবে? তবুও চেষ্টা করি পরিষ্কার রাখার। আর যেদিনকে দেখবে বাড়িঘর নোংরা হয়ে থাকে না, সেদিনকেই মানুষজন বাড়িতে আসে। মানুষজনের মানে মানে হাত গুনতে পারে যে আজকে এদের বাড়িঘরটা নোংরা আছে, যাই তাহলে এরা দেখতে পাবো এদের বাড়িঘরটা নোংরা। তোমাদের সঙ্গেও কি এরকম হয়? আমার সঙ্গে কিন্তু এরকম হয়, যেদিন বাড়িঘরটা নোংরা থাকে বা শরীর টরীর খারাপ, জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করে রেখেছি, গুছাতে পারছি না, সেদিনকেই দেখি মানুষজন আমাদের বাড়ি চলে আসে। সেদিন কি আমার অস্বস্তি লাগে যে কেন করলাম না, করলে ভালো হতো। তো যদিও বাড়ি, মানুষ থাকে, মানুষের শরীর খারাপ হতেই পারে আর নোংরা থাকতেই পারে। এটা তো হোটেল নয় যে সবসময় টিপটপ থাকবে। কিছুদিন আগে যখন আমার শরীর খারাপ করেছিল, আমি বিগত 1-1.5 মাস কিছু করতে পারিনি, তখন বাড়িঘর ভীষণ নোংরা হয়েছিল। তারপরে ওটা পরিষ্কার করতে আমার ছেলে করতো, কিন্তু ও তো ছোটো, আমি যেরকম পারবো ও কি পারবে? আমার 20 বছর সংসার করার অভিজ্ঞতা, আমি যতটা পারি ও কি পারে? ওর মতন করার চেষ্টা করতো। তখন যখন আমি আবার সুস্থ হয়ে সব শুরু করলাম, সেই জায়গাগুলো পরিষ্কার করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। এই রান্নাঘরটা আমার শাশুড়ি রান্না করতো, কি নোংরা হয়ে গেছিলো কি বলবো। যাই হোক, আমি আমার মতন করার চেষ্টা করি, আমার শাশুড়ি মা শাশুড়ির মতন, আর আমার ছেলে ছেলের মতন, যে যার নিজের কাজ নিজের মতোই করে। আমি শাশুড়ি মাকে প্রত্যেক ঘন্টায় মানে 2 ঘন্টা অন্তর অন্তর ওষুধ দিয়ে যাই। সকাল 8টা থেকে ওষুধ দেওয়া শুরু হয়। 8টা, 10টা, 12টা, 2টো, 4টে, 6টা, 8টা, 10টা,
এই পর্যন্ত ড্রপ চলতে থাকে। আমি কিন্তু প্রত্যেক দিনই দিই, কিন্তু তুলে ধরার সময় পাই না, কাজের মাঝে দিই তো। বারবার খেতে দিতে আসি নিচে, এই যে শাশুড়ি মায়ের শরীর খারাপ, ধরো বারবার ড্রপ দিতে যায়, খাবার দিতে যায়, এগুলো খুব সমস্যা হয়। এগুলো যখন মানে নিচে থাকবো তখন কোনো প্রবলেম হবে না। শাশুড়ি মা যেহেতু নিচে থাকে, চান টান করে আজকে বৃহস্পতিবার মাকে দেখা করতে এলাম। মা তুমি কেমন আছো, ভালো আছো তো? আমরা তো ভালো আছি, তুমি কেমন আছো? তো মায়ের সঙ্গে দেখা করতে এলাম, মায়ের সঙ্গে একটু কথা বলে, শাশুড়ি মায়ের সঙ্গে আবার একটু গল্প করে আবার ওপরে গেলাম। ওপরে চলে এলাম, শাশুড়ি মায়ের সঙ্গে একটু গল্প করে, শ্যামা মায়ের সঙ্গে একটু কথা বলে তারপরে ছাদে চলে এলাম। জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব, আর যেগুলো শুকায়নি সেগুলো দিয়ে যাব। আমার সোনা বাবা ছাদেই ছিল, আমি সোনা বাবাকে আটকে রেখে দিয়ে গেছিলাম, কারণ বড় বিড়ালটা খুব ছেলেকে মারছে, কালকেও মেরেছে জানো তো। ও বড় বলে ক্ষমতার করছে, ক্ষমতা দেখাচ্ছে। কদিন আগেও আমাদের বাড়িতে খেত, এখন ক্ষমতা দেখাচ্ছে। আর সকালেও কি কাজলের টিপ দিয়ে দিয়েছি, সেই টিপ একদম ঘেটে নাকের মধ্যে কি করেছে দেখেছো, আমার গায়েও লাগিয়েছিল। তো এগুলো সব মোটামুটি শুকিয়ে গেছে, সায়ার কোমরটা একটু ভিজে আছে, সেই জন্য ওটাকে একটু উল্টে রেখে দিয়ে গেলাম। আর আমি যেখানে থাকবো আমার সোনাও সেখানে থাকবে। দেখো পাচিরে পাচিরে কেমন ঘুরছে। আর কাপড়গুলোও শুকিয়ে গেছে, আর যেগুলো মানে স্নান করার পরে জামা কাপড় আছে সেগুলো মেলে দিয়ে যাবো, হাওয়ায় কিছুটা জল ঝরে যাবে, ওগুলো আবার পরে তুলে। এক্ষুনি পড়ে যেত জানো, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ওকে ধরেছি না, ও ফসকে গেছে, ভয় পেয়ে গেছিলাম যে ও পড়ে যাবে বুঝি। সব নিয়ে তারপর দেখছি উল্টো দিকে কাদের বাড়িতে ঝগড়া লেগেছে, ভীষণ চিৎকার হচ্ছে। একটা মানুষ চিৎকার করছে না, প্রচুর মানুষ একসাথে চিৎকার করছে। আমার শাশুড়ি মাকে বলছে, আমার শাশুড়ি মা বলছে হ্যাঁ আমি শুনেছি, কার গলা বললো আমি শুনতে পেলাম না। দিয়ে আমি আমার নিজের কাজ করে এখন নিচে যাব, নিচে গিয়ে আবার লাইভ শুরু করব। এখন মানে এতটাই ব্যস্ত করে ফেলেছি নিজেকে, এখন বরঞ্চ সময় পাই না, এত মানে রুটিন সেট হয়ে গেছে আমার। আমার ছেলে বলছে তুমি তো ব্যস্ত হয়ে গেছো ভীষণ, তুমি আর কিছুই করতে পারবে না। 12:30 থেকে লাইভে যাই, 1:30টার মধ্যে শেষ হয়ে যায়। খাবার দাবার নিয়ে লাইভ থেকে বেরিয়ে ছেলে স্কুল থেকে চলে এলো, খাবার নিয়ে বসে পড়েছি। উচ্ছে ভাজা, ডাল, পোস্তর তরকারি, ডিম সেদ্ধ, মাছ, তো এই নিয়ে খেতে বসে পড়েছি। আর দেখো ডিম। আর খেয়ে উঠে আমার ছেলে আসার সময় স্কুল থেকে লেস এনেছে, বললাম একটু খাইয়ে দে বাবাই, ও বলছে আমার প্যাকেট থেকেই আমাকে খাইয়ে দিচ্ছে। আজকে ছেলে আর আমি রেডি হয়ে বেরোচ্ছিলাম হাঁটতে, হঠাৎ করে আমাদের দরজার মিস্ত্রি এলো দরজাটা লাগাতে। এবার দরজা লাগাতে এলে অনেক কিছু চাই, যেগুলো ছেলে আনতে গেল। ছেলে বললো মা তুমি একটু হেঁটে এসো, আমি এই কাজগুলো সারি। তো হেঁটে আমি বাড়ি চলে এলাম, বাড়ি চলে ছাদে এলাম। ছাদে এসে দেখছি এই দুজন অনেকক্ষণ পরে ছাদে এসছে, এই দুজন আমাকে দেখেই বেরিয়ে পড়লো। লিও বাইরে গেলে একটু ঘুরে এলো, আবার তারপরে আবার ছাদে চলে এলাম আমি। দিয়ে ছাদে এসে গাছটা লাগাতে লাগাতে ভেবেছি একটা গাছ লাগাবো, গাছটা রিপোর্টিং করব। গাছটা অনেক ঘাস হয়ে গেছে, দেখো এর মধ্যে একটা গাছ আছে, গাছটা একটা ভালো জায়গায় বসালে বড় হয়ে যাবে। এই গাছটা অনেক ছোট হয়ে আছে, আর এর সাথে যে গাছগুলো ছিল সেই গাছগুলো বড় হয়ে গেছে, কিন্তু এই গাছটা বড় হচ্ছে না। সেই জন্য একে আবার একটা নতুন টবে বসালাম। মনে হচ্ছে এই গাছটা এই মাটিটা ঠিকঠাক নয়, সেই জন্য আবার নতুন গাছে দিলাম। এই সরাটা আমার শাশুড়ি ইতু পেতেছিল, ইতু পাতার সময় নিয়ে এসেছিলো, ইতু জলে দিয়ে আসার পর সরাটা নিয়ে এসে আমাকে দিয়েছিল। দিয়ে আমি এই নয়নতারা গাছগুলো লাগিয়ে নটামণি গাছগুলো লাগিয়েছি, আর এর মধ্যে ওই গাছটা লাগিয়ে রেখে দিয়েছি। ওই গাছটা এই টবটাতে আমি এবার লাগাবো। তো দেখো, আর এদিকে লিওর কারখানা, দেখো লিওর কাণ্ড কারখানা চলছে। লিও এদিকে ওদিকে খেলছে, লিওর জন্যই আমি ছাদে আছি। লিও যদি যাতে থাকতে ভালো লাগে। আর মহারাজ তো গেছে ওই দরজার জন্য টুকটাক জিনিস কিনতে, তাহলে আমি একা একা কী করব। আমি ছাদে চলে এলাম, ছাদে এসে কিছু কাজ করব বলে। আর গাছগুলো অনেক দিন দেখা হয়নি, গাছগুলো নিয়ে এবার একটু দেখাদেখি করব। কিছু কাজ নতুন তৈরি করতে দিয়েছে, যেগুলো হয়ে গেলে আর নতুন কিছু টব কিনবো। সেই টব কেনা হয়ে গেলে নিয়ে গিয়ে নিচের বারান্দায় দেবো। টব পাচ্ছি না বলে নিচের বারান্দায় দিচ্ছি না, কারণ নিচের বারান্দায় একটাও মাটির টব নেই, সব প্লাস্টিকের টব, সেই জন্য মাটি আনছি না। তো এই গাছটা লাগানো হয়ে গেছে। আমাকে ফোন করেছিল ছেলে যে নিচে মিস্ত্রিকে কী লাগবে জিজ্ঞেস করতে, সেটা আবার জিজ্ঞেস করতে গেলাম। তো জিজ্ঞেস করে এসে আবার ছাদে এলাম খানিকক্ষণ পরে। ছাদে এসে তারপরে এই গাছটা লাগিয়ে আবার দেখো নোংরা হলে তো হবে না। আমি গাছ লাগিয়েছি, এমনিতেই আমাকে বাড়িঘর পরিষ্কার করতে হয়, তারপর আবার আমি নোংরা করেছি, সে আবার কে পরিষ্কার করবে, কেউ পরিষ্কার করার নেই। তো এগুলো তুলে ফেলে দিই, তারপরে ছাদে ঝাঁট দিয়ে দিই, না হলে সকালে এসে আমাকে করতে হবে। এখন তবু সময় আছে, সকালে সময় থাকবে না। বালতির জায়গায় রেখে দিই, এই বালতিতে এক্সট্রা মাটি আছে। টবগুলো আনার পর এক্সট্রা মাটিগুলো আমি এই টবে দেবো বলে রেখে দিয়েছি 2 বালতি মাটি পাওয়া যায় না গো বন্ধুরা, আমাদের গ্রামের দিকে বাড়ি হলেও মাটি পাওয়া যায় না। তো ঝাঁট দিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে খানিক্ষণের মধ্যে যদি মহারাজ চলে আসে নিচে চলে যাব। তো চলে এসেছি, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এদিকটাও ঝাঁট দিয়ে নিলাম, এদিকটাও নোংরা হয়েছে। আর
মানে কাজ করতে শুরু করলে তখন আর মনে থাকে না যে দেরি হয়ে যাচ্ছে বা কিছু। খাঁচাটা কদিন সেই লিওকে চান করানোর জন্য ওপর আনা হয়েছিল, তারপরে খাঁচাটা এখানেই পড়ে আছে, খাঁচাটা সরানো হয়নি। তো খাঁচাটা আমি সরিয়ে দিলাম আর এদিকে মানে সব এক জায়গায় জড়ো করে দিলাম। এক জায়গায় রাখলে ফেলতে সুবিধা হয় সব দিকে ছড়িয়ে থাকার থেকে। আর এইদিকে লাগিয়েছি নীলকণ্ঠ গাছ, বেলি গাছ। বড় কোনো টব আমি ছাদে রাখতে চাই না, হালকা ফুলকা টব রাখতে চাই। বড় গাছগুলো সব নিচে নামিয়ে দিয়েছি। আর এদিকে লিও সিম্বা ঘুরে বেড়াচ্ছে, আমিও কাজ করছি। আর খানিকক্ষণ পরে মানে কাজকর্ম সেরে একটু বসলাম, ভাবছি একটু বসি। আর সেই করতে করতেই মহারাজ চলে এলো। মহারাজ নিয়ে সিম্বাকে খেলছে। সিম্বা খুব শান্ত, সিম্বাকে কোলে নিলেও কিছু করে না, সিম্বা খুব ভালো। আর লিও ততটাই দোষী, ও খাচ্ছে আর সিম্বাকে কোলে নিচ্ছে, ও রেগে যাচ্ছে। হিংসা হচ্ছে, মানুষকে যেমন হিংসা করে এরাও হিংসা করে। তো সবার মধ্যেই হিংসি আছে। সন্ধেবেলায় জামাকাপড়গুলো পড়েছিল, জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তার মধ্যে লিও আবার একটা কাণ্ড করে বসে আছে। লিও তো সারাদিন কাণ্ড করতেই থাকে, আমারও দেখতে দেখতে সময় কেটে যায়। আমি আমার নাইটিগুলো ভাঁজ করে নিচ্ছি, ছেলে জামা কাপড় আর হাজব্যান্ডের জামা কাপড় প্রত্যেকজনের একটা আলাদা আলাদা জায়গা। শুধু জামা কাপড় কাচলেই হয় না, জামা কাপড় নিয়ে আসতে হয়, জায়গায় ভাঁজ করে রাখতে হয়। তারপরে ওরা যদি দরকারের সময় না পায় তখন তো আমাকেই ধরবে। আমি কাজের সময় ছুটে দিতে পারবো না, সকালে আমার কাজ। তো বাবুরগুলো বাবুর জায়গায় রাখলাম, বাবুর বাবার জায়গায় রাখলাম। তো সেই জন্য ওরা অফিসে যাওয়ার সময় বা স্কুলে যাওয়ার সময় আমাকে ডাকে না খুব একটা, কারণ আমি যে যার জায়গায় রেখে দিই, ওরা পেয়ে যায়, পরে নেয়। আর আমি জামা কাপড় ধরে দায়ী থাকবো, আমার অত সময় নেই। আমি কোনোদিনই অভ্যাস করিনি, আমার ছেলেকেও করিনি, আমার হাজব্যান্ডকেও করিনি। তো একদিন না গুছালে না খুব নোংরা হয়ে যায়। আমার ছেলেও করে, আমিও করি, আমার হাজব্যান্ডও করে। সব থেকে বেশি নোংরা করে আমার হাজব্যান্ড। তো যাই হোক, সব পরিষ্কার করে নিলাম। এবার বিছানা চাদরটা গুছিয়ে নিই, মানে সন্ধেবেলায় আমি এগুলো করি। তো সন্ধেবেলার দিকে চাপটা কম থাকে, সকালের দিকে এত চাপ পারি না। তারপরে এই হলুদ শাড়িটা পরে ভিডিও করেছিলাম, সেই শাড়িটা পরে আছে, সেই শাড়িটার ওপরে লিও শুয়ে আছে। দেখো, লিওকে উঠালাম, এদিকে সিম্বা বসে আছে। দিয়ে সব ভাঁজ করা হয়ে গেল, ওগুলো ভাঁজ করে রেখে দিলাম। আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থেকো, টাটা।